আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি CE 105 ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর লেকচার নাম্বার 8-এ। আজকের লেকচারের টাইটেল হলো প্লেন মোশন। প্লেন মোশন টপিকটা আসলে যারা ইন্টারমিডিয়েট থেকে সরাসরি বিএসসিতে ভর্তি হয়েছো তাদের প্লেন মোশন সম্পর্কে কনসেপ্টটা ইন্টারমিডিয়েটে ফিজিক্সে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। যারা ডিপ্লোমা পড়ে এসেছো তাদেরও 9-10-এ থাকার কথা বা ডিপ্লোমাতে প্লেন মোশন সম্পর্কে কনসেপ্ট থাকার কথা। তারপরেও তোমাদের এই কোর্সে যেহেতু প্লেন মোশন এই কনসেপ্টটা দেওয়া হয়েছে, তো আমি একটু ভিন্ন আঙ্গিকে প্লেন মোশন সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা দু একটা প্রবলেমও সলভ করব। তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি যে জড়তা কাকে বলে। জড়তা হচ্ছে ইংরেজিতে বলে ইনারশিয়া। দ্যাট মিন্স কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জড়তা। জড়তা বেসিক্যালি দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা হলো কোনো একটা স্থিতিশীল বস্তু যদি সারা জীবন স্থির অবস্থায় থাকতে চায় তাহলে সেই ধর্মকে বলা হয় স্থিতি জড়তা। আর গতি জড়তা হচ্ছে কোনো একটা গতিশীল বস্তু যদি সারা জীবন গতিশীল অবস্থা ধরে রাখতে চায় তাহলে তাকে বলা হয় গতি জড়তা। এখন আমি কোনো একটা বস্তুকে কখন স্থির অবস্থা বলবো, কখন গতিশীল অবস্থা বলবো, বেসিক্যালি একটা বস্তুকে তখনই স্থির অবস্থা বলবো যখন তার চারপাশের অবস্থার সাপেক্ষে বস্তুটা স্থির থাকবে। চারপাশের অবস্থার সাপেক্ষে যখন বস্তুটা স্থির থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় আছে। আর বস্তুটা গতি অবস্থায় আছে কখন বলবো, যখন তার চারপাশের অবস্থার সাপেক্ষে আমরা বুঝতে পারবো বস্তুটি গতিশীল অবস্থায় আছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে দ্য বডি ইজ ইন মোশন। এখন আমরা বেশ কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে আমরা দেখার চেষ্টা করি স্পিড কাকে বলে। স্পিড দ্যাট মিন্স এটা হলো একটা স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে যে রাশির বেসিক্যালি শুধুমাত্র মান থাকে কিন্তু দিক থাকে না, সেটাকে বলি স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক দুইটাই আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। তো স্পিডের বাংলাতে যেটাকে বলা হয় দ্রুতি, এটা বেসিক্যালি স্কেলার রাশি। দ্যাট মিন্স এর মান আছে কিন্তু দিক নাই। এখন দ্রুতি কাকে বলে? দ্রুতি বেসিক্যালি বলা হয় কোনো একটা বস্তুর বা কোনো একটা অবজেক্টের সময়ের সাথে যদি তার অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে দ্রুতি। সময়ের সাথে যদি বস্তুর দূরত্বের পরিবর্তন হয় তাহলে তাকে বলে থাকবো আমরা স্পিড বা দ্রুতি বলে থাকি। এখন আমরা যদি ভেলোসিটির কথা বলি, ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর রাশি, তার মানে হচ্ছে মানও আছে দিকও আছে। সো ভেলোসিটির বাংলা হচ্ছে বেগ। এটাকে বলা হয় যে সময়ের সাথে সাথে যদি কোনো একটা বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে বেগ। সরণ কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। আর আমরা যখন স্পিডের সংজ্ঞা দিয়েছি তখন বলেছি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় স্পিড। দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেলোসিটির সাথে সরণের পরিবর্তনের হার, স্পিডের সাথে হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার হবে। এখন আমরা একটু খেয়াল করি যে এক্সিলারেশন কাকে বলে। ত্বরণ, ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি। এটা কাকে বলবো আমরা? যে সময়ের সাথে যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ বা এক্সিলারেশন। তার মানে হচ্ছে এক্সিলারেশন ভেলোসিটির সাথে কানেক্টেড। আচ্ছা, এরপরে আর একটা বিষয় থাকে যে রিটার্ডেশন। এক্সিলারেশনের বিপরীতে হচ্ছে রিটার্ডেশন। দ্যাট মিন্স মন্দন, মানে সময়ের সাথে সাথে যদি কোনো একটা বস্তুর বেগের হ্রাস হয় তাহলে তাকে বলা হয় রিটার্ডেশন, মানে মন্দন। তো এখন আমাদের এক্সিলারেশনের মোট দুইটা টার্ম আছে। একটা হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন। দ্যাট মিন্স যদি কোনো একটা বস্তুর মোশনটা মুভসটা এমনভাবে হয় যাতে তার বেগের সময়ের সাথে সাথে তার বেগের একই হারে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে তার বেগের একই পরিবর্তন হয়, তার মানে তার এক্সিলারেশন দ্যাট মিন্স ত্বরণটা ইউনিফর্ম হবে। আর ভেরিয়েবল এক্সিলারেশন দ্যাট মিন্স কোনো একটা বস্তু এমনভাবে মুভ করবে যেটা সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন অবশ্যই আনইকুয়াল থাকবে।
আনইকুয়াল ম্যাগনিটিউড থাকবে, মানে বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে একই রকম হবে না, তখন তাকে বলবো হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। এরপর আমরা একটু আসি হলো ডিস্ট্যান্স ট্রাভার্স। এখন আমরা যখন একটা বস্তু, কোনো একটা বডি যখন একটা ডিস্টেন্স অতিক্রম করে, তখন আমরা যদি বলে থাকি কোনো একটা বস্তু টি সময়ে ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, কোনো একটা বস্তু ভি বেগ নিয়ে টি সময় পরে এই পজিশনে এসে পৌঁছালো। এখন প্রশ্ন হচ্ছে বস্তুটা টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করেছে। তো এটার জন্য আমাদের বেসিক্যালি আমরা সূত্র কি জানি, এস ইজ ইকাল টু ভিটি। এস হলো হচ্ছে ডিস্টেন্স, ভি হচ্ছে ভ্যালোসিটি, টি হচ্ছে সময়। এখন আমরা একটা ডেরিভেশনে যাব, সেটা হচ্ছে মোশন আন্ডার ইউনিফর্ম এক্সিলারেশন। তার মানে কোনো একটা বস্তুর উপরে যদি ইউনিফর্ম এক্সিলারেশন তুমি অ্যাপ্লাই করো তাহলে তার মোশন কেমন হবে। তো সেই রিলেটেড আমাদের নিউটনের সূত্র আছে, সেই নিউটনের সূত্রগুলো বেসিক্যালি আমরা প্রতিপাদন করতে যাচ্ছি। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা এখানে বেসিক্যালি প্লেন মোশন মানে কি, লিনিয়ার মোশন এক কথায়। হ্যাঁ, তো কোনো একটা পার্টিকেল যদি ও বিন্দু থেকে তার যাত্রা শুরু করে সে এক্সের ডিরেকশনে যাচ্ছে, এক্স বরাবর যাচ্ছে, তো একটা টি সময় পরে বস্তুটা যদি পি পজিশনে যায়, তাহলে তার জন্য যে গতির যে সূত্রগুলো কেমন হবে সেটা আমরা বেসিক্যালি আলোচনা করব। এখন ধরে নিচ্ছি বস্তুটি ও পজিশন থেকে যখন যাত্রা শুরু করলো তার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে ইউ, এবং পি পজিশনে আসলে তার ভ্যালোসিটি হচ্ছে ভি, এবং ও থেকে পি পর্যন্ত আসতে সময় লেগেছে হচ্ছে টি। এ হচ্ছে তার ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সিলারেশন, সমতরণ, এবং ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমি ধরে নিলাম এস। এখন আমরা যে জিনিসটা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যদি টি সময় ধরে বস্তুটা চলাচল করে তাহলে তার টোটাল যে ভেলোসিটির ইনক্রিজটা হবে সেটা হচ্ছে এটি, দ্যাট মিন্স ত্বরণ ইন্টু সময়। এখন আমরা একটা বিষয় জানি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এটা আমরা খুব সহজেই আমরা এই সূত্রটা আমরা জানি, নিউটনের সূত্র, গতির সূত্র। আবার অ্যাভারেজ ভেলোসিটির সূত্র হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, মানে গড় বেগ। এখন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেলস, এখন আমরা টোটাল ডিস্টেন্স যদি এস ধরি, মানে ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স যদি এস ধরি, এস ইজ ইকাল টু সূত্র হচ্ছে এভারেজ ভেলোসিটি ইন্টু টাইম। দ্যাট মিন্স এভারেজ ভেলোসিটি, দ্যাট মিন্স ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টাইম হচ্ছে টি। এখন এই যে ভি এর যে ভ্যালুটা আমরা বের করেছিলাম, জানি আমরা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এই ভ্যালুটা আমরা এই ভি এর জায়গায় বসিয়ে দিব। সো দেখো এখানে আমরা জাস্ট ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়েছি। সো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যে 2u প্লাস এটি। এখন এই টিটা যদি আমরা গুণ করে দিই তাহলে এস এর যে ভ্যালুটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে 1 নম্বর ইকুয়েশন ভি প্লাস ইউ প্লাস এটি, এখান থেকে টি ইজ ইকাল টু লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, যেটা আমরা এখানে লিখেছি। এই টি এর ভ্যালুটা আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো। সো আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম এটা কিন্তু একটা গতি সমীকরণ, এটাও একটা গতি সমীকরণ, এবং এটাও কিন্তু একটা গতি সমীকরণ। আরেকটা গতি সমীকরণ আমরা বের করার চেষ্টা করছি। তো এখানে টি এর মানটা যদি আমি ইকুয়েশনে বসাই, দেখো ই প্লাস বি বাই 2 ইন্টু জাস্ট টি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার আলটিমেটলি লাস্ট যে ইকুয়েশনটা আসবে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এটাও কিন্তু একটা গতির সমীকরণ। তো এখন আমরা মোটামুটিভাবে কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করলাম, এখন আমরা একটা প্রবলেম করি। তো প্রবলেম নাম্বার 1-এ আমরা যেটা দেওয়া আছে দেখো খেয়াল করে, যে এ বার্গলার্স কার হ্যাজ এ স্টার্ট উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A police vigilant party came after 5 seconds and continued to chase the burglar's car with a uniform velocity of 20 meters per second. Find the time taken in which the police van will overtake the burglar's car. দ্যাট মিন্স এখানে আমরা যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদেরকে আসলে বুঝতে হবে যে প্রশ্নটায় কি বলা হয়েছে। একটা ডাকাতের গাড়ি বেসিক্যালি তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটা পুলিশ
ভ্যান গাড়ি জাস্ট 5 সেকেন্ড পরে ওই ডাকাতের গাড়িকে চেস করা শুরু করেছে। একটা পুলিশের গাড়ির ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে বের করতে হবে পুলিশের গাড়ি কত সময় পর ডাকাতের যে গাড়িটিকে ধরতে পারবে কিংবা ওভারটেক করতে পারবে। তো এখন সলিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে এক্সেলারেশন অফ বার্গলার্স কার, দ্যাট মিনস ডাকাতের গাড়ির ত্বরণ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পুলিশের পার্টির যে ইউনিফর্ম ভেলোসিটি ছিল সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবং আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে পুলিশ বা যে ভ্যান গাড়িটা সেটা হচ্ছে ডাকাতের গাড়িকে ধরতে পারবে। এখন আমরা যদি খেয়াল করে দেখি যে যদি প্রথমত হচ্ছে ডাকাতের গাড়ির কথা চিন্তা করি, ডাকাতের গাড়ি ডেফিনেটলি প্রথমে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 এবং এক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখন আমাদেরকে যদি খেয়াল করতে হয় যে এইভাবে যদি আমাদের খেয়াল করতে হয় ব্যাপারটা, সেটা হচ্ছে যে পুলিশের গাড়িকে যদি ডাকাতের গাড়িকে ধরতে হয় তাহলে তার কত সময় লাগবে। এখন আমরা ধরে নিচ্ছি যে যেহেতু পুলিশের গাড়ি 5 সেকেন্ড পরে তার যাত্রা শুরু করেছে, এখন আমি বলছি যে যাত্রা শুরু করার পরে আরও টি টাইম লাগবে। দ্যাট মিন্স যদি আমার ডাকাতের গাড়ির ইনিশিয়াল কন্ডিশন থেকে ধরি তাহলে মোট সময় লাগবে হচ্ছে T+5। সো আমাদেরকে জানতে হবে যে ডাকাতের গাড়ি টোটাল T+5 ডিস্টেন্স সময়ে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে। এর জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে S=UT+12AT²। যেহেতু আমাদের আদিবেগ নাই, ইনিশিয়াল ভেলোসিটি 0, সুতরাং এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে। ½ এর ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 এবং টি এর পরিবর্তে হবে T+5। এটা বেসিক্যালি হচ্ছে ডাকাতের গাড়ির জন্য অ্যাপ্লিকেবল। এখন যদি আমরা একটু চিন্তা করি যে পুলিশের গাড়ির জন্য যে ইউনিফর্ম ভেলোসিটি ছিল v=20 মিটার পার সেকেন্ড, তো আমাদের এর জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি বললে আমাদের সূত্র হচ্ছে ডিস্টেন্সের জন্য S=VT। এখন ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স 20 মিটার পার সেকেন্ড যতটুকু মনে পড়ে। তো এখন আমরা যদি দেখি 20 × T, এখন তাহলে আমাদের দেখো 1 নম্বর 2 নম্বরের বাম পক্ষে 2টা S, সুতরাং ডান পক্ষ অবশ্যই সমান হবে। সো T+5² = 20T। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, মিডিল টার্ম করি বা সূত্রে আমরা বুঝতেই পারতেছি A-B² হচ্ছে এই সূত্রটা। সো সেই ক্ষেত্রে আমরা খুব সহজে এখান থেকে দেখতে পেলাম যে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুলিশের গাড়ি 5 মিনিট পর যাত্রা শুরু করে পরবর্তী 5 মিনিট পর ডাকাতের গাড়িকে ধরতে পারবে, অর্থাৎ ডাকাতগুলো ধরা পড়ে যাবে। তো আশা করছি তোমরা এই প্রবলেমটা খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা একটু আসি যে মোশন আন্ডার ফোর্স অফ গ্র্যাভিটি, মানে কোনো একটা বস্তু যখন কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়বে তাহলে তখন ডেফিনেটলি সেখানে হচ্ছে গ্র্যাভিটির একটা ইফেক্ট থাকবে, মানে জি এর একটা ভ্যালু থাকবে, জি এর একটা গুরুত্ব সেখানে থাকবে, ভূমিকা সেখানে থাকবে। এখন ধরে নিচ্ছি কোন একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা কনস্ট্যান্ট এক্সেলারেশনে নিচের দিকে পড়ছে এবং সে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট এর জায়গায় হবে জি, বস্তুটা কিন্তু উপর থেকে নিচে পড়ছে, সুতরাং জি এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ জি। যদি বস্তুটা নিচ থেকে উপরের দিকে যাইতো তখন হচ্ছে নেগেটিভ জি হতো। তো V=U+GT, S=UT+12GT², V²=U² + 2GS। এখন যদি এরকম হয় যে কোনো একটা, এটা বেসিক্যালি হচ্ছে যে বিষয়টা হয়েছে একটা ছাদের উপরে তুমি দাঁড়িয়ে আছো বা একটা নির্দিষ্ট উচ্চতায় তুমি দাঁড়িয়ে আছো, জাস্ট এই উচ্চতার থেকে তুমি জাস্ট একটা বস্তুকে এই জাস্ট ভার্টিক্যাল পজিশনের নিচের দিকে ফেলে দিচ্ছ, তখন কিন্তু এই 3টা সূত্র অ্যাপ্লিকেবল হবে। যদি এরকম হয় যে কোনো একটা উচ্চতায় তুমি দাঁড়িয়ে আছো, মনে করো ছাদের উপরে দাঁড়িয়ে আছো, তো এখান থেকে কোনো একটা বস্তুকে তুমি এরকম অ্যাঙ্গেলে ফেলাচ্ছ, ঠিক এরকম একটা প্রাস যেভাবে নিক্ষেপ করা হয়, তো এইভাবে করে তুমি বেসিক্যালি হচ্ছে নিক্ষেপ করছো। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে জাস্ট প্রথমে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, V=−U+GT, S=−UT+12GT², V²=−U² + 2GS। তো
তো এখন আমরা এই রিলেটেড একটা প্রবলেম বেসিক্যালি করব। তো প্রবলেম নাম্বার 2তে বলা হচ্ছে যে টু পার্টিকেলস এ অ্যান্ড বি, এখানে একটা বস্তু আছে উচ্চতায় 100 মিটার উপরে, দুইটাই 100 মিটার উপরে আছে, আর ড্রপড সিমালটেনিয়াসলি ফ্রম রেস টু পয়েন্টস both 100 meter above the ground. Particle A falls on the ground while B particle in its mid path hits a fixed plane inclined to the horizontal as shown in the figure. দ্যাট মিন্স এ এবং বি দুইটাই 100 মিটার উপরে আছে, এবং যখন দুইটা বস্তু যখন নিচে পড়তে শুরু করেছে তখন এই বস্তুটা ডাইরেক্ট হচ্ছে তোমার একেবারে মানে প্লেনে নিচে পড়ে গেছে, কিন্তু বি বস্তুটা একটা ইনক্লাইন তলে পড়েছে, যেটাকে আমরা ডি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে চিত্রে। তো এখানে পড়ে বস্তুটা বা সামান্য একটু হরাইজন্টাল ডিরেকশনে গিয়ে, দ্যাট মিন্স ই পর্যন্ত গিয়ে খুবই নেগলিজিবল ডিস্টেন্স, দেন আবার নিচে পড়েছে। এবং এই ইনক্লাইন প্ল্যানটা বেসিক্যালি হরাইজন্টাল থেকে ঠিক অর্ধেক পজিশন, দ্যাট মিন্স 100-এর অর্ধেক হচ্ছে 50 মিটার উপরে ছিল। এখন অ্যাজ এ রিজাল্ট অফ দিস ইম্প্যাক্ট দ্য ডিরেকশন অফ ইটস ভেলোসিটি বিকামস হরাইজন্টাল, যেটা আমি বলেছি ডিই এর ডিরেকশন। কম্পেয়ার দ্য টাইমস অফ ফল অফ দ্য পার্টিকেলস এ অ্যান্ড বি টু রিচ দ্য গ্রাউন্ড, মানে আমাদেরকে এ বস্তুটা গ্রাউন্ডে পৌঁছাতে কত সময় লেগেছে, বি বস্তুটা গ্রাউন্ডে পৌঁছাতে কত সময় লেগেছে, সেটা আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে যখন এ বস্তুটার কনস্ট্রাকশনটা চিন্তা করছি যে এর থেকে সি পর্যন্ত বস্তুটা নিচের দিকে পড়ছে, তখন ডেফিনেটলি এ বস্তুটার ইনিশিয়াল যে ভ্যালোসিটি সেটা 0 ছিল এবং ডিস্টেন্স হচ্ছে S1 = 100 মিটার। এখন ধরে নিচ্ছি যে বস্তুটা এ থেকে সি পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে হচ্ছে T1। এখন এই এবং যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেটা হচ্ছে S1। তাহলে আমাদের S1 = UT + ½ GT²। এখন S1 এর মানটা হচ্ছে, টোটাল যে মানটা সেটা হচ্ছে 100 মিটার, প্লাস ইউ এর মানটা 0 হয়ে যাবে কারণ এ বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, প্লাস হাফ জি এর মান 9.8 এবং টি এর পরিবর্তে বলেছি আমরা T1²। সো সেই ক্ষেত্রে আমরা দেখো এখান থেকে T1 এর মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে এ বস্তুটা সি পজিশনে নামতে আমাদের বেসিক্যালি 4.52 সেকেন্ড সময় লাগবে। এখন আমরা চিন্তা করি বি বস্তুটার ক্ষেত্রে। তো প্রথমত আমাদের চিন্তা করতে হবে বি থেকে ডি, দেন ডি থেকে ই, দেন হচ্ছে ই থেকে এফ। এখন আমরা যদি প্রথমে বি থেকে ডি পর্যন্ত চিন্তা করি তাহলে এটারও ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং এর ডিস্টেন্স হচ্ছে যেহেতু মিড পয়েন্ট, দ্যাট মিন্স 50, উপর থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। সো S2 এর মানটা হবে 50 এবং এই সময়ে যে টাইমটা লাগতেছে সেটাকে আমি ধরে নিচ্ছি বি থেকে ডি এই পজিশন পর্যন্ত আসতে সময় লাগতেছে T2 সময়। তো আমি ধরে নিচ্ছি T2 সময় হচ্ছে লাগছে এবং এর জন্য যে ডিস্টেন্স অতিক্রম করতে হবে সেটা S2। তাহলে S2 = UT + ½ T²। এখানে আদি যে ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং S2 এর মান হচ্ছে 50 এবং জি এর মান আমরা জানি, T2 বসিয়েছি। এখান থেকে দেখো T2 এর মান খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। সো এখান থেকে T2 এর মান 3.19 সেকেন্ড পেয়েছি। এখন আমাদের টার্গেট হচ্ছে বি এর যে ডি থেকে ই থেকে ডি অথবা ই, আমি আগেই বলেছি যে ডি থেকে ই যে ডিস্টেন্সটা এখানে দেখতে আসলে বড় লাগতেছে কিন্তু খুবই নেগলিজিবল। সো এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে, ডি থেকে ই এটা নেগলেক্ট করে দেন ই থেকে এফে যেতে হবে। এখন যদি আমরা ই থেকে এফে যাই তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ই থেকে এফে যাব, দেখো এটার ক্ষেত্রেও ডিস্টেন্স কিন্তু 50 মিটারই থেকেছে। সো এই ক্ষেত্রে যদি আমি এটা T3 সময় ধরি তাহলে একইভাবে যদি আমি ক্যালকুলেট করি S3, যদি এটাকে S3 বলি, S3 এর মানও কিন্তু 50 হবে এবং S3 = UT + ½ GT²। তো এখন দেখো এখানে সামান্যর জন্য হলেও বস্তুটা কিন্তু একটু স্থির অবস্থায় আসবে, ডিতে আঘাত পেয়ে সামান্যর জন্য বস্তুটা স্থির অবস্থায় আসবে। সুতরাং এই ই থেকে এফ পজিশনে আসলে ই এর কন্ডিশনটা কি প্রাথমিকভাবে 0 ধরতে হবে, ইনিশিয়াল ভ্যালোসিটি। সো এই ক্ষেত্রে T3 এর মানটাও কিন্তু আমরা একইভাবে 3.19ই পাবো, একইভাবে 3.19ই পাবো ক্যালকুলেশন করলে, কারণ S3 = বেসিক্যালি UT + ½ G3²। সো এই যে মানটা, এই মানটা হচ্ছে কিন্তু 0 এবং এখান থেকে দেখো একই S3 এর মান তো 50।
সো আগের মতো ক্যালকুলেশন করলে 3.19ই পাবো। সুতরাং এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে 6.38 সেকেন্ড পেয়ে যাব। সো এখন যদি আমরা এই দুইটা টাইম যদি কম্পেয়ার করি তাহলে দেখো যে প্রথম যে এ থেকে সি পয়েন্ট পর্যন্ত এসেছিল বস্তুটা, তার জন্য সময় লেগেছিল হচ্ছে 4.52 সেকেন্ড, এবং পরবর্তীতে বি যে বস্তুটা ছিল সে যখন একটা ইনক্লাইন সারফেসে ধাক্কা খেয়ে যখন একেবারে গ্রাউন্ডে এসে পৌঁছেছে তখন তার সময় লেগেছে হচ্ছে 6.38 সেকেন্ড। সো এই দুইটা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারছি যে বি বস্তুটা গ্রাউন্ডে পড়তে এই বস্তুর তুলনায় 1.41 গুণ বেশি সময় লাগবে। তো আমি আশা করছি তোমরা প্রবলেম 2 নাম্বার বুঝতে পেরেছো। তো এই ছিল বেসিক্যালি আমার হচ্ছে প্লেন মোশন চ্যাপ্টারটা। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা বাসায় বসে এই লেকচারটা দেখবে এবং প্র্যাকটিস করবে, আশা করি খুব সহজে বুঝতে পারবে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।